আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা শুরু করব চ্যাপ্টার 3.1 এর একটি বোর্ড কোশ্চেন নিয়ে। তো দেখো যেই বোর্ড কোশ্চেনটা এখন সমাধান করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 24। ঢাকা বোর্ড 24 এর কোশ্চেনটা সমাধান করার আগে আমরা একটু উদ্দীপকটা দেখে নেই যে এখানে আসলে কি বলছে। দেন হচ্ছে আমরা কোশ্চেনটা নিয়ে আলাপ আলোচনা করব। তো যদিও কোশ্চেনটা প্রায় অনেকগুলো টেস্ট পরীক্ষার যে কোশ্চেন হয় সেখানেও কিন্তু এই কোশ্চেনটা দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি যে ভাইয়া আসলে এখানে কি বলা হয়েছে। তো একটু অ্যাটেনশন দাও যে এখানে কি বলছে। ইমন নামক একজন ব্যক্তি সে কি করছে, তার বার্ষিক পরীক্ষায় ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি এবং আইসিটি, মানে বাংলা, ইংরেজি এবং আইসিটিতে সে কি করছে, যথাক্রমে এত এত এবং এত নম্বর পেয়েছে। ভাই এখানে কোশ্চেনটা বোঝাটা ইম্পর্টেন্ট। সবাই কিন্তু 3.1 এর বেসিক পারে, বাট হচ্ছে কোশ্চেনগুলো সমাধান করতে একটু সমস্যা হয়। সেই ক্ষেত্রে আমরা একটু কোশ্চেনগুলো এমনভাবে সমাধান করার চেষ্টা করব যাতে এই প্যাটার্নের যে বাকি কোশ্চেনগুলো আছে সেগুলো ইজিলি সমাধান করতে পারি। দেখো ইমনের যে বার্ষিক পরীক্ষার যে রেজাল্টটা সেখানে প্রথমে লেখা হচ্ছে বাংলা, তারপরে ইংরেজি, তারপরে আইসিটি। তাহলে বাংলা যেহেতু প্রথমে দেয়া আছে ভাইয়া, তাহলে প্রথম যে সংখ্যাটা এটা হচ্ছে বাংলার জন্য, এটা হচ্ছে বাংলার জন্য, এটা একটু বুঝবেন। দ্বিতীয় সংখ্যাটা দেখো দেয়া আছে ইংরেজি, তাহলে এটা হচ্ছে ইংরেজির জন্য। আর তৃতীয় যে সাবজেক্টটা দেয়া আছে সেটা হচ্ছে আইসিটি, তার মানে হচ্ছে এই যে মানে ডেসিমেলে যে সংখ্যাটা দেয়া আছে এটা হবে আইসিটিতে। এই হচ্ছে আমাদের তিনটা সাবজেক্টের তিনটা রেজাল্ট। এবার ক নাম্বার কোশ্চেন দেখো বলছে ইউনিভার্সাল গেট কি। ইউনিভার্সাল গেট তুমি কিন্তু অবশ্যই জানো যে লজিক গেটের ভেতরে দুইটা গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট। সেই দুইটা লজিক গেটের নাম হচ্ছে একটা ন্যান্ড গেট আর একটা ভাইয়া হচ্ছে নর গেট। এই দুইটা লজিক গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট। এখন কোশ্চেনটা হচ্ছে এদেরকে ইউনিভার্সাল গেট কেন বলা হয়, কারণ এই দুইটা লজিক গেট দিয়ে বাকি সকল লজিক গেট বাস্তবায়ন করা সম্ভব। অর্থাৎ ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে অন্য অন্য যতগুলো লজিক গেট আছে সবগুলো বাস্তবায়ন করা সম্ভব। এই জন্যই কিন্তু ভাই এদেরকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট, এটা একটু মনে রাখবেন, অথবা সর্বজনীন লজিক গেট। খ নাম্বার কোশ্চেনটা দেখো বলছে যে 17 এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। 17 এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। নাম্বার 1 যে পয়েন্টটা ভাইয়া, পরের সংখ্যা বললেই তুমি কি করবা, এক যোগ করবা। পরের সংখ্যা বললে এক যোগ করতে হবে, এক যোগ করতে হবে। ফর এক্সাম্পল যদি বলা হয় যে 10 এর পরের সংখ্যা কত, তুমি 100% বলবা কিন্তু 11। আবার যদি বলা হয় 10 এর আগের সংখ্যা কত, পূর্বের সংখ্যা কত, তাহলে কিন্তু তুমি অবশ্যই বলবা 9, কারণ তুমি কি করছো, এক বিয়োগ করছো। তাহলে পূর্বের বললে এক মাইনাস করব, পরের বললে এক প্লাস করব। তাহলে 17 এর পরের সংখ্যা কিভাবে 20 হয়। তো আমি যদি 17কে ডেসিমেলে হিসাব করি তাহলে ডেসিমেলে 17 এর পরের সংখ্যা হবে ভাইয়া, কিন্তু সেটা আমাদের 18 হওয়ার কথা, বাট সেটা না হয়ে আমাদের কত হয়েছে, 20 হয়েছে। তাহলে এটা আমরা যদি অপশনটাকেও চেক করি যে 17 এর পরের সংখ্যাটি 20 হয় কিভাবে, তুমি যে কোনো ওয়েতে অ্যান্সারটা করতে পারবা। সবচেয়ে মজার একটা ওয়ে, সবচেয়ে মজার একটা পদ্ধতি, সেটা হচ্ছে এই সংখ্যা পদ্ধতিটা আছে, মনে করো এটা হচ্ছে অক্টালে। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে গিয়ে যদি আমি 17 এর সাথে এক যোগ করি তাহলে কিন্তু 20 হবে, সংখ্যাটা কিন্তু ভাই 20 হবে। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 17 প্লাস 1 করলে কিন্তু 20 হবে। সেটা কিভাবে হবে, শর্টকাট যদি আমরা এখানে দেখি, দেখো 17 এর সাথে কত যোগ করব ভাইয়া, 1কে যোগ করব। 17 এর সাথে আমরা 1 সংখ্যাটাকে যোগ করে দেব। তাহলে সর্বপ্রথম কি করতে হবে, এই দুইটা সংখ্যাকে যোগ করো। দেখো 7 আর 1 যোগ করলে কত হয়, 8। 8 হচ্ছে অক্টালের বেজের সমান। একটা নিয়ম মনে রাখবো, অক্টালের বেজের সমান বা যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে বেজের সমান হইলে বসে শূন্য, হাতে থাকে 1। যে কোনো সংখ্যা পদ্ধতিতে তার বেজের সমান হইলে বসবে শূন্য, হাতে থাকবে 1। তাহলে এখানে আমরা শূন্য বসিয়ে দিলাম, হাতে 1 আছে, তাহলে এই পাশে 1 আর হাতের 1কে যোগ করে দিলে কত হবে, 20। এই হচ্ছে আমাদের বিষয়টা। তাহলে তুমি এটাকে যে কোনো ওয়েতে লিখতে পারবা। নাম্বার 1 ওয়ে হচ্ছে তুমি এভাবে করতে পারো যে এটা 17 এর সাথে এক যোগ করলে 18 হবে। 18 সংখ্যাটিকে যখন আমি অক্টালে প্রকাশ করব তখন হচ্ছে 20 হবে। আবার তুমি এটাকে এইভাবে করতে পারবা যে 17 এর পরের সংখ্যা যেহেতু বলছে, তাহলে 17 এর পরে আমরা এক যদি যোগ করি অক্টাল সংখ্যা পদ্ধতিতে, তাহলে আমাদের এটার মান কত হবে, 20। যে কোনো ওয়েতে তুমি এটার অ্যান্সার বের করতে পারবা, অথবা এটা ক্যালকুলেটর দিয়ে চেক করেও বলা সম্ভব। আচ্ছা, এবার তাহলে আমরা গ ঘ কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি ভাইয়া, যে গ ঘতে আসলে কি বলছে। তো এবার একটু গ ঘতে বা একটু খেয়াল করে দেখো যে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো। ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর, দেখো বাংলা, ইংরেজি, ইংরেজি মাঝে আছে, তার মানে এই যে অক্টাল সংখ্যা পদ্ধতিটা হচ্ছে ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর। অক্টাল সংখ্যা পদ্ধতির যে নাম্বারটা সেটা হচ্ছে ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর। তো এই অক্টাল থেকে ভাইয়া কোথায় যাইতে বলছে, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলছে। তাহলে এটাকে আমরা এখন সমাধান করব। দেখো অক্টালের সংখ্যাটা দেয়া আছে 1 2 3, এটা হচ্ছে অক্টালে দেয়া আছে, এটা থেকে আমাদের হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে। তাহলে এবার আমরা কিভাবে একটু শুরু করা যায়, দেখো
ঘ নাম্বার সমাধানটা তাহলে এরকম হবে যে ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর, ইমনের ইংরেজিতে প্রাপ্ত নম্বর, ইংরেজিতে প্রাপ্ত নম্বর কত ভাইয়া বলো তো? 1 2 3, এটা হচ্ছে আমাদের অক্টালে দেয়া আছে। তো এবার অক্টাল থেকে আমাদের যাইতে বলছে হেক্সাডেসিমালে। একটা কথা মনে রাখবা, অক্টাল থেকে কখনোই ডিরেক্টলি হেক্সাডেসিমালে যাওয়া সম্ভব নয়। অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে হলে আগে যাইতে হবে বাইনারিতে, তারপরে আমি কিন্তু মানে হেক্সাডেসিমালে প্রবেশ করতে পারবো। এটাই হচ্ছে আমাদের বিষয়টা। তো সেক্ষেত্রে আমরা দেখো কিভাবে সমাধানটা করতে পারি, একটু খেয়াল করে দেখো, তাহলে ইজিলি এটা বুঝতে পারবা। তো ফাইনালি আমরা এখানে একটু খেয়াল করে দেখি, এখানে আছে 1 2 3। তো এটার আমরা বাইনারি নাম্বার বের করব, এটার আমরা বাইনারি নাম্বার বের করব। তাহলে অক্টাল থেকে যখন আমি বাইনারিতে প্রকাশ করব, অক্টাল থেকে বাইনারিতে সেটা হচ্ছে 3 বিট করে থাকে, 3 বিট। তাহলে 3 এর বাইনারি মান কেমনে বের করব ভাইয়া? এই যে তিনটা সংখ্যা আমি লিখলাম, এই তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলোকে যোগ করলে 3 পাবো? দেখো এখানে কিন্তু আমরা ভাইয়া যদি যোগ করি, তাহলে আমরা যদি এখানে 2 আর 1 নেই তাহলেই কিন্তু আমরা 3 পেয়ে যাচ্ছি। 2 আর 1 নেই তাহলেই 3 পেয়ে যাচ্ছি। তাহলে 2 আর 1 নিলে যেহেতু 3 পেয়ে যাচ্ছি, তো আমাদের একটা নিয়ম কি? নিয়মটা হচ্ছে যেই সংখ্যাগুলোকে যোগের ক্ষেত্রে নিব তাদের মান হবে 1, যেই সংখ্যাটাকে এখান থেকে যোগের ক্ষেত্রে নেই নাই 3 বানানোর জন্য তার মান হবে 0। তাহলে 3 এর বাইনারি মান কত হবে ভাইয়া? 3 এর বাইনারি মান হবে 0 1 1। এটা হচ্ছে 3 এর বাইনারি মান। এবার এরপরে যদি আমরা 2 এর বাইনারি মানটা বের করি, দেখো একটু খেয়াল করে যদি বোঝার চেষ্টা করো, তাহলে 2 এর বাইনারি মান কেমনে বের করব? দেখো এই যে তিনটা সংখ্যা আছে এখান থেকে কিন্তু 2 সংখ্যাটা নিলেই 2 পেয়ে যাচ্ছি। তাহলে যেহেতু 4 আর 1 নেই তাহলে এই 2 এর বাইনারি মান হবে 0 1 0। এবার একটু ফাইনালি দেখো যে আমাদের এখানে 1 এর বাইনারি মানটা বের করার জন্য আমরা কি করব? এই তিনটা সংখ্যার মধ্যে 1 নিলেই তো আমরা 1 পেয়ে যাচ্ছি। তাহলে 1 এর জন্য 1, আর যেহেতু এই দুইটা সংখ্যা নেওয়া হয় নাই তাহলে এখানে লিখবো 0 0 1 0 0 1। এটা হচ্ছে দেখো আমাদের বাইনারি মানে কনভার্ট কিন্তু হয়ে গেছে, এটা হচ্ছে বাইনারি মানে কনভার্ট হয়ে গেছে। এই হচ্ছে বিষয়টা। তাহলে এটা আমরা বাইনারিতে পাইলাম। এই বাইনারি থেকে এখন কোথায় যাইতে হবে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে বাইনারি থেকে যেহেতু হেক্সাডেসিমালে যাইতে হবে ভাইয়া, এখন নিয়মটা হচ্ছে আমাদের এই সংখ্যাগুলোকে, এই যে বাইনারি মানগুলো যে আমরা পেয়ে গেলাম, এই বাইনারি সংখ্যাকে 4 বিট করে করে সাজাইতে হবে, কারণ হেক্সাডেসিমাল সংখ্যাটা 4 বিট করে থাকে। অক্টাল 3 বিট করে থাকে, হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 4 বিট করে করে থাকে। তাহলে 4 বিট করে যদি সাজিয়ে নেই, আমরা শেষ থেকে সামনের দিকে আগাবো, এই যে 4 বিট হয়ে গেছে। তারপরে দেখো এখান থেকে এই যে 4 বিট হয়ে গেছে। এখন সামনে দেখো একটা 0 অবশিষ্ট আছে, তো এটাকেও আমরা 4 বিট বানিয়ে দেব। তো 4 বিট বানানোর জন্য কি করব? সামনে আরও আমাদের 3টা 0 অ্যাড করতে হবে, তাহলেই কিন্তু ভাই এটা আমাদের 4 বিট হয়ে গেল। তাহলে দেখো এই যে 3টা 0কে অ্যাড করে এই যে 4 বিট আমরা তৈরি করে ফেললাম। তো এবার দেখো আমরা তাহলে এখন কি করব, এখানে বিষয়টা একটু খেয়াল করো। আমরা 4 বিট করে করে সাজিয়ে নিছি। তো 4 বিট করে সাজানোর পর আমরা এবার হচ্ছে এটাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যখন রূপান্তরটা করতে যাব, আমরা জানি হেক্সা 4 বিট করে থাকে, তাহলে কি করব? 4 বিট পর্যন্ত আমরা নিব, অর্থাৎ 1 নিলাম, 1 এর ডাবল 2, 2 এর ডাবল কত হবে 4, 4 এর ডাবল কত হবে 8। এই যে 4 বিট করে নেওয়া শেষ। এবার ভাইয়া দেখো এখানে যে সংখ্যাটা আমরা পেয়ে গেছি, তাহলে সংখ্যাটাকে যদি একটু লিখি মাথার উপরে, তো এখানে আমি যদি সংখ্যাটাকে একটু বসাই, দেখো এখানে কি পাইছি? 0 0 1 1, অর্থাৎ 0 0 1 1, এই সংখ্যাটাকে এদের মাথার উপরে বসিয়ে দিলাম। এইবার নিয়মটা হচ্ছে আমাদের এরকম, যাদের মাথার উপরে 1 থাকবে, যাদের মাথার উপরে 1 থাকবে তাদেরকে আমরা যোগের ক্ষেত্রে নিব। দেখো এখানে 2 এবং 1 এর মাথার উপরে কত আছে? 1 আছে। তার মানে 2 আর 1 কে এবার আমরা যোগ করব, 8 এবং 4 কে যোগ করব না, কারণ হচ্ছে 8 এবং 4 এর মান 0 দেওয়া আছে মাথার উপরে। তাহলে এই দুইটা সংখ্যাকে যদি আমি যোগ করি, তাহলে এখানে যোগফলটা কত আসবে? যোগফলটা আসবে হচ্ছে আমাদের 3। তাহলে 0 0 1 1, এটার হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারটা হচ্ছে কত? 3। ওকে ফাইন, এটা বুঝলাম। এরপরে আমরা পরবর্তী যে মানটা সেটা একটু খেয়াল করে দেখি। পরবর্তী মান আছে দেখো এখানে 0, তারপরে হচ্ছে গিয়ে 1 0 1, তারপরে হচ্ছে 0 1। তো এইবার কাদেরকে যোগের ক্ষেত্রে নিব বলো তো? তাহলে কাদেরকে যোগের ক্ষেত্রে নেওয়া যাবে? আমরা কিন্তু নিয়ম জানি, যাদের মাথার উপরে 1 আছে তাদেরকে আমরা যোগের ক্ষেত্রে নিব। তাহলে দেখো 4 এর মাথার উপরে 1 আছে, 1 এর মাথার উপরে 1 আছে, তার মানে 4 এবং 1 যদি যোগ করি তাহলে কত হবে? 5। অর্থাৎ এটার আমাদের বাইনারি মান হেক্সাডেসিমাল নাম্বারটা কত হবে? 5। এবং দেখো এখানে সবগুলোই 0 আছে, তাহলে এটার হেক্সাডেসিমাল নাম্বার কত হবে? 0। তাহলে ফাইনালি আমরা অ্যান্সারটা কিভাবে লিখতে পারি? আমরা অ্যান্সারটাকে এইভাবে লিখতে পারি যে 1 2 3, এটা আমাদের অক্টাল নাম্বার ছিল। এই নাম্বারটার হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বারটা হলো 5 এবং 3, সামনের 0-র কোনো ভ্যালু নেই, তাহলে 5 এবং 3 এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার। এই হচ্ছে আমাদের যে ক্যালকুলেশনটা। তো আশা করি তোমরা বুঝছো, এটা কিন্তু অনেক ইজি। আমি তারপরে বেসিক সহকারে একটু বোঝানোর চেষ্টা করলাম।
যাতে পরবর্তীতে তোমার এটা করতে আর কোনো সমস্যা না হয়। তো এবার যদি আমরা এখানে সমাধানটা দেখে নিই, দেখো সমাধানটা হচ্ছে আমাদের এভাবেই দেয়া আছে। তো আমরা যদি সমাধানটাকে দেখি তাহলে বুঝতে পারবো। এই দেখো এই যে আমাদের হচ্ছে 53। তাহলে আমরা কি করছি, আমরা এখানে হচ্ছে মানটা এরকম যে 1 2 3 থেকে আমরা আগে ফার্স্ট অফ অল কোথায় নিয়ে গেছি, বাইনারিতে নিয়ে গেছি। বাইনারি থেকে আমরা কি করছি, তারপরে এই বাইনারি সংখ্যাটাকে আবার হেক্সাডেসিমাল সংখ্যাতে প্রকাশ করা হয়েছে। এই হচ্ছে আমাদের বিষয়টা। তো তোমার যেই বিষয়ে যেই অ্যান্সারটা ভালো লাগে সেভাবেই তোমরা এই পদ্ধতি দিয়ে অ্যান্সারটা বের করার চেষ্টা করবা। এবার দেখো তাহলে আমরা হচ্ছে 4 নাম্বার যে কোশ্চেন অর্থাৎ ঘ নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করি। ঘ নাম্বার বলছে উদ্দীপকে ইমনের 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে। 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে। ভাইয়া এই কোশ্চেনটার সমাধান তুমি বিভিন্নভাবে করতে পারবা, কিন্তু একটা ওয়ে সবসময় মনে রাখার চেষ্টা করবা, তাহলে তোমার একটা ওয়ের মাধ্যমেই কিন্তু তুমি কোশ্চেনগুলোর সমাধান সবসময়ই সমাধানটা বের করতে পারবা। সেটা কিভাবে সেটা একটু বলি। দেখো যেহেতু আমাদের ইমনের 3টা বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে নিয়ে যাইতে বলছে, তাহলে একটা পদ্ধতি হচ্ছে এরকম। দেখো ইমনের একটা সংখ্যা দেয়া আছে হচ্ছে হেক্সাতে, আর একটা নম্বর দেয়া আছে অক্টালে, আর একটা নম্বর দেয়া আছে ডেসিমেলে। তো সবগুলো মিলায় তো আমি যোগ করতে পারবো না, যোগের ক্ষেত্রে সবগুলো সংখ্যা পদ্ধতি একই ফরম্যাটে থাকতে হবে, একই ফরম্যাটে। তাহলে দেখো আমাকে মোট বলছে, মোট মানেই হচ্ছে যোগফল। একটা কথা মনে রাখবা, মোট মানেই কি ভাইয়া, যোগফল। এই ফরম্যাটটা একটু মনে রাখবা, মোট মানে যোগফল। তাহলে যোগফলটা কিভাবে বের করব, যোগফলটা করার জন্য ফার্স্ট অফ অল তুমি কি করবা, এইগুলো যে যে সংখ্যা পদ্ধতিতেই থাকুক না কেন সেখান থেকে আমরা ডেসিমেলে আসব। যে যে সংখ্যা পদ্ধতিতেই থাকুক না কেন, যে কোনো জায়গাতে থাকুক সেখান থেকে আমরা ডেসিমেলে চলে আসব। এই ডেসিমেলে আসার পর তোমাকে যেই সংখ্যা পদ্ধতিতেই বের করতে বলুক না কেন ভাইয়া, তখন তুমি ওই সংখ্যা পদ্ধতিতে ব্যাক করবা। এই হচ্ছে নিয়মটা। এই একটা নিয়ম যদি তুমি খুব ভালো মতো বুঝো, এইরকম এই রিলেটেড অনেকগুলো কোশ্চেন পাবা, তুমি ইজিলি সমাধানটা করতে পারবা। আবারও বলি, যখনই মোট বলবে, মোট মানে কি যোগফল বের করতে হবে ভাইয়া, তাহলে মোট মানে যেহেতু যোগফল বের করতে হচ্ছে, আর যোগফলটাকে আমি ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতিতে থাকলে সেটা সমাধান করতে পারবো না, যোগ করতে পারবো না। ফর এক্সাম্পল দেখো তোমাকে যদি বলা হয় বিষয়টা এরকম যে তোমার কাছে 5টা আম আছে, তারপরে হচ্ছে 7টা লিচু আছে, তারপরে মনে করো যে 10টা ডালিম আছে। এইবার যদি তোমাকে বলা হয় এদের মানে তোমার কাছে যে 3টা এলিমেন্ট আছে এদের যোগফল কত, তুমি কিন্তু জীবনে এটা বলতে পারবে না আমার কাছে সবগুলো মানে 5টা 7টা আর 10টা 17টা আর হচ্ছে 5টা তাহলে কত 22টা। তুমি কিন্তু এটা বলতে পারবে না আমার কাছে 22টা আম আছে। কেন যোগ করতে পারবো না, কারণ তোমার কাছে 3টা ফল যে দেয়া আছে এটা কিন্তু ভিন্ন ভিন্ন ফল, তার মানে আমি যোগফলটা একেবারে সবগুলো মিলা বলতে পারবো না। সেম ওয়েতে এখানে 3টা সংখ্যা পদ্ধতি আছে ভিন্ন ভিন্ন সংখ্যাতে, তাহলে সবগুলোকে আমরা কোথায় নিয়ে আসবো ভাইয়া, ডেসিমেলে। একটা নিয়ম মনে রাখবার, বাকি নিয়মগুলো দরকার নেই। তাহলে যেখানেই থাকুক না কেন আসবো কোথায়, ডেসিমেলে। ডেসিমেলে আসার পর যেই যোগ মানে সংখ্যাগুলো পাবো তাদেরকে যোগ করে দেব, ডেসিমেল পদ্ধতিতে যোগ করবা, নর্মাল যোগ। যোগ করার পর তুমি চিন্তা করবো আমাকে কোথায় যাইতে বলছে। দেখো এখানে সবগুলো মোট মানে যোগফল করব, মানে ডেসিমেলে নিয়ে আসবো, যোগফল বের করব, যোগফলটাকে বাইনারিতে প্রকাশ করে দেবো, দ্যাটস ইট। এইভাবে করো, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট একটা পদ্ধতি। তাছাড়াও তুমি এগুলো করতে পারো, এটাকেও বাইনারিতে নিয়ে গেলা, এটাকেও বাইনারিতে নিয়ে গেলা, এটাকেও বাইনারিতে নিয়ে গেলা, নিয়ে গেলে 3টাকেই যোগ করে দিলাম। এইভাবেও করা সম্ভব। তো যেভাবে ইজি মনে হয় সেভাবেই করে ফেলবা। তাহলে আমরা একটু পদ্ধতিটা দেখার চেষ্টা করি। তো আমরা হচ্ছে সবগুলোকে আগে ডেসিমেলে নিয়ে আসবো, ডেসিমেলে নিয়ে আসার পরেই আমরা ফার্স্ট অফ অল কী করবো, সেটাকে যোগ করব, দেন হচ্ছে বাইনারিতে নিয়ে যাব। তাহলে দেখো ইমনের হচ্ছে বাংলায় যে প্রাপ্ত নম্বর, বাংলায় যে প্রাপ্ত নম্বর সেটা কিন্তু 5C হেক্সাতে দেয়া আছে। তাহলে এটাকে আমরা কিভাবে সমাধান করব দেখো, তাহলে আমরা ঘ নাম্বারটা সমাধান দেখি। বাংলায় প্রাপ্ত নম্বর 5C, এটা কিন্তু হেক্সাতে দেয়া আছে ভাইয়া। এখান থেকে আমরা ডেসিমেলে কিভাবে নিয়ে যাব, তো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে যাওয়ার নিয়ম হচ্ছে ওই সংখ্যাকে তার নিজের বেস দিয়ে গুণ দিতে হয়, নিজের বেস দিয়ে ভাইয়া কত দিতে হয়, গুণ দিতে হয়। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশনটা করি, দেখো এখানে পাওয়ার দিতে হবে, পাওয়ার এখানে 0, তারপরে এখানে কত 1। তাহলে দেখো 5 আর 16কে যদি আমরা গুণ করে দিই, 5 এবং 16কে যদি গুণ করে দেওয়া হয় তাহলে আসলে মানটা আমরা কি পাবো একটু খেয়াল করে দেখো। আমরা এখানে লিখলাম 5 × 16, নর্মালি গুণ করলাম, তাহলে এটা হচ্ছে 80 প্লাস সি মানে হচ্ছে ভাইয়া 12, এই সি মানে হচ্ছে 12। তাহলে 12 আর এটার মান কত, এটার মান হচ্ছে আমরা 1, তাহলে 12 আর 1কে যদি গুণ করি তাহলে কত হবে, 12 হবে। তুমি এটা ক্যালকুলেটর দিয়ে ইজিলি করতে পারবে, এটা একেবারে ইজিলি। তাহলে এখানে কত হবে, এখানে হবে হচ্ছে 92, এখানে হবে 92, এটা হচ্ছে আমরা ডেসিমেলে পাইলাম কিন্তু, ডেসিমেলে। তারপরে লিখবা বাংলার পরে হচ্ছে ইংরেজিতে প্রাপ্ত নম্বর,
ইংরেজিতে প্রাপ্ত নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের দেখো এখানে দেওয়া আছে 1 2 3 123, এটা হচ্ছে অক্টালে দেওয়া আছে। তাহলে এখানে লিখলাম 123, এটা হচ্ছে অক্টালে নিয়ে আসে। তাহলে আমাদের প্রথম কাজ সবগুলোকে ডেসিমেলে নিয়ে আসবো। তাহলে 1 ইন্টু নিজের বেস দিয়ে গুণ দেব, তারপরে হচ্ছে 2 ইন্টু নিজের বেস দিয়ে গুণ, প্লাস হচ্ছে 3 ইন্টু 8। এই হচ্ছে আমাদের সবগুলোকে অক্টাল সংখ্যায় কনভার্ট করা হলো। সবগুলোকে আমরা গুণ করে দিলাম তার নিজের বেস দিয়ে। এবার বেজের উপরে পাওয়ার দিব 0 1, তারপরে হচ্ছে 2, অর্থাৎ শেষ থেকে 0 দিয়ে সামনের দিকে পাওয়ারগুলো দিতে হবে। এখানে 0, তারপরে 1, তারপরে হচ্ছে গিয়ে 2। তাহলে দেখো 8-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 64, আর 1 দিয়ে 64কে গুণ করলে 64ই হবে। তারপরে 8-এর মাথার উপর 1 আছে মানে হচ্ছে 8ই হবে। 8 আর 2 গুণ করলে হবে 16। এখানে 8-এর মাথার উপর 0 আছে মানে 1 হবে, আর 1 3 গুণ করলে কত হবে? 3 হবে। এবার সবগুলোকে যদি আমি যোগ করে দিই তাহলে আসলে সংখ্যাটা কত আসে দেখো, 64 প্লাস 16 প্লাস 3, তাহলে যোগ করলে হবে 83। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে ডেসিমেলে পেয়ে গেছি। লাস্ট যে মানটা আছে দেখো, সেটা কিন্তু অলরেডি আমাদের ডেসিমেলে দেয়াই আছে। লাস্ট যে মানটা, অর্থাৎ আইসিটিতে প্রাপ্ত নম্বর, তাহলে লিখলাম আইসিটিতে প্রাপ্ত নম্বর। আইসিটিতে প্রাপ্ত নম্বর, তো আইসিটির প্রাপ্ত নম্বরটাকে যদি আমরা দেখি সেটা হচ্ছে 77, এটা ডেসিমেলে দেয়া আছে। তার মানে 77 এটা ডেসিমেলে দেয়া আছে, এই যে 77 ডেসিমেলে। তার মানে দেখো অলরেডি সবগুলোকেই আমরা কিন্তু ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসছি। এখন লিখবা সুতরাং 3 বিষয়ে প্রাপ্ত নম্বর, 3 বিষয়ে মোট প্রাপ্ত নম্বর, মোট প্রাপ্ত নম্বর, 3 বিষয়ে মোট প্রাপ্ত নম্বর। দেখো তাহলে প্রথম যে বিষয় এটা পাইছি আমরা 92, প্লাস পরের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা পাইছি 83, তারপর লাস্ট যে বিষয় আইসিটি সেখানে আমরা পাইছি 77। এই হচ্ছে আমাদের 3 বিষয়ে প্রাপ্ত নম্বর, সবগুলোই কিন্তু ডেসিমেলে দেয়া আছে। সবগুলো কিন্তু ভাইয়া ডেসিমেলে দেখো দেয়া আছে। তাহলে 3 বিষয়ে হচ্ছে প্রাপ্ত নম্বর। তো এখন সবগুলো নাম্বারকে যদি আমরা যোগ করে দিই, দেখো 92 প্লাস 83 প্লাস 77, তো যোগ করলে হবে কত? 252। এটা হচ্ছে ডেসিমেলে। এই যে দেখো মোট বলছে এতটুকু কাজ করবা সব সময়ের জন্য। মোট যখনই বলবে সবগুলোকে একটা সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসবা, যার নাম হচ্ছে ডেসিমেল। ডেসিমেলে নিয়ে আসার পর সবগুলোকে যোগ করে দিবা। এই হচ্ছে আমাদের মোট বিষয়ের প্রাপ্ত নম্বর কিন্তু বের করে ফেললাম। এখন আমার নম্বরটাকে কিন্তু হচ্ছে ডেসিমেলে রাখতে বলে নাই ভাইয়া, দেখো কোশ্চেনে তোমাকে নম্বরটাকে রাখতে বলছে বাইনারিতে, অর্থাৎ তুমি যেই প্রাপ্ত নম্বরটা পেয়েছো মোট প্রাপ্ত নম্বর, এই নাম্বারটাকে এইবার বাইনারিতে রূপান্তরিত করতে বলছে। তাহলে বাইনারিতে বললে বাইনারিতে নিয়ে যাবা, আবার এমনও হতে পারতো এটাকে হেক্সাতে নিয়ে যাইতে বলতো, তখন কিন্তু আমরা হেক্সাতে নিয়ে যাইতাম। তাহলে দেখো এরপরে আমরা কিভাবে সংখ্যাটা করব। তাহলে আমরা পাইছি 252, এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে পেয়ে গেছি। তাহলে এটাকে আমরা এখন কি করব, এটাকে আমরা বাইনারিতে নিয়ে যাব। তাহলে বাইনারিতে নেওয়ার নিয়মটা কি ভাইয়া? তাহলে দেখো 252 সংখ্যাটাকে আমরা এবার কোথায় নিয়ে যাব? বাইনারিতে। তাহলে 252 এটা হচ্ছে আমাদের আছে ডেসিমেলে, তো ডেসিমেল থেকে নিয়ে যাব কোথায়? বাইনারিতে। কেন বাইনারিতে যাব? কারণ কোশ্চেনে বলে দিছে যে মোট নম্বরটাকে বাইনারিতে প্রকাশ করো। তো এইবার দেখো আমাদের নিয়মটা কি দাঁড়াবে, এবার সংখ্যাটাকে আমরা ভাগ দেওয়া শুরু করব। ডেসিমেল থেকে যখন অন্য সংখ্যা পদ্ধতিতে যেতে বলবে, যেখানে যেতে বলবে তার বেস দিয়ে ভাগ দিতে হবে। এটা যদি অক্টালে যাইতে বলতো 8 দিয়ে ভাগ দেওয়া হইতো, যদি হেক্সাতে যাইতে বলতো হেক্সাতে যে বেজ 16 দিয়ে ভাগ দিতাম। যদি এটা অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি, মনে করো 7 নামক একটা সংখ্যা পদ্ধতি যার বেস 7, সেখানে যেতে বললে 7 দিয়ে ভাগ দিতাম। তো এবার দেখো আমরা কি করব, এবার কিন্তু তুমি জানো যে হচ্ছে আমরা 252কে ভাগ দিব 2 দ্বারা, তাহলে ভাগ করলে কত হবে? 126। 126, যেহেতু আমাদের অবশিষ্ট কোনো মান নাই তাহলে হবে এখানে 0। যেহেতু অবশিষ্ট কোনো মান নাই তাহলে এখানে অবশিষ্ট মান কত হবে? 0। এবার এটাকে আবার 2 দিয়ে ভাগ দিবা, একেবারে 0 পর্যন্ত যাইতে হবে। তো এবার যদি আমরা আবার 126কে 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 63। তো এবারও যেহেতু আমাদের অবশিষ্ট কোনো মান নাই তাহলে 0 হবে। এবার এটাকে আবার 2 দিয়ে ভাগ দিব, দেখো 63কে যদি ভাগ দেই 2 দ্বারা, এবার দেখো 31.5 আসে, মানে আমাদের অ্যান্সারটা এরকম আসে 31.5। তো এই যে 31, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এখানে লিখব। আর একটা কথা মনে রাখবা, যখনই এরকম অ্যান্সারে 0.5 চলে আসবে, 0.5, তাহলে আমাদের অবশিষ্ট থাকবে হচ্ছে 1। অবশিষ্ট থাকবে কত ভাইয়া? 1। তাহলে অবশিষ্ট বের করার আরেকটা নিয়ম আছে, তুমি যদি এই 2 আর 31কে গুণ দাও, গুণ দিলে কত হবে? 62, আর এখানে আছে দেখো 63, এই জন্য অবশিষ্ট 1 আছে। তার মানে 63 এর ভেতরে 31 বার হচ্ছে 2 যাবে। এবার দেখো এটাকে আবার যদি 2 দ্বারা ভাগ করি, 31কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগ 2, তাহলে দেখো কত আসবে?
15.5, 15.5। তাহলে এই যে 15টাকে আমি এখানে লিখব, এই যে পূর্ণ সংখ্যাটাকে লিখব, আর এই যে 0.5 আসছে অ্যান্সার, এই 0.5-এর জন্য অবশিষ্ট হবে কত? 1। এবার 15কে আবার যদি 2 দ্বারা ভাগ করি, দেখো 7.5 আসবে, এই যে এরকম 7.5। তাহলে আমি 7টাকে লিখলাম, আর 0.5-এর জন্য অবশিষ্ট কত থাকবে? 1 থাকবে। মানে 0.5 আসলেই অবশিষ্ট কত থাকবে ভাইয়া? 1 থাকবে। এবার এই সংখ্যাটাকে আমরা আবার 2 দ্বারা ভাগ করব। আবার যদি 2 দ্বারা ভাগ করি, দেখো আসবে কত? 3.5। তাহলে এখানে লিখব 3, আর 0.5-এর জন্য অবশিষ্ট 1। এই 3কে আবার যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে কত আসবে? 1.5। এই দেখো, এই যে 1.5। তাহলে আমরা এই 1-এর জন্য মানে 1টাকে এখানে লিখবো, 0.5-এর জন্য 1 থাকবে। এই বেটাকে যদি আবার 2 দ্বারা ভাগ করা হয়, দেখো 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5। তাহলে এই যে 0টাকে এখানে লিখবো, আর যখনই 0 চলে আসবে, আমাদের যেই অবশিষ্ট মানটা, সেটা হচ্ছে উপরের মানটা এখানে অবশিষ্ট হয়ে যাবে। এই যে এই 1টাকে এখন অবশিষ্টর জায়গায় লিখে দেব। যখনই আমাদের ভাগ শেষ, মানে ভাগ করতে করতে ভাগফলটা আমরা 0 পেয়ে যাব, সেটা যদি এখানে 7-এ থাকতো, 7টা অবশিষ্টর জায়গায় চলে যেত। এবার অ্যান্সারটা কীভাবে লিখবো? অ্যান্সারটা লিখবো হচ্ছে নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ LSB নিচে হবে, MSB উপরে হবে। এইভাবে হচ্ছে আমাদের অ্যান্সারটা লিখতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ অবশিষ্ট মানের নিচ থেকে উপরের দিকে। তাহলে এইবার হচ্ছে ফাইনালি আমি সংখ্যাটাকে লিখতে পারি 252। এটা হচ্ছে আমাদের ডেসিমেলে ছিল, তো যেহেতু এটা ডেসিমেলে আছে, এটার হচ্ছে বাইনারি মানটা কি হবে? বাইনারি মানটা হবে এখানে নিচ থেকে 1, অর্থাৎ 6টা 1, তারপরে হচ্ছে 0 0, 6টা 1, তারপরে হচ্ছে 0 0। এটা দেখো বাইনারি মান, অর্থাৎ আমরা যদি দেখি 1 1 1, তারপরে 3টা 1 0 0, এই হচ্ছে আমাদের বাইনারি নম্বরটা। এটা হচ্ছে ওই 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর আমরা বাইনারিতে কিন্তু প্রকাশ করে দিছি। এবার দেখো, যদি তুমি এভাবেও দেখতে চাও, তারপরেও কোনো সমস্যা নেই, তুমি দেখতে পারবা। এই দেখো 3টি বিষয়ের, এখানে 3টাকে একভাবে যোগ করে দিছে, এই যে আমাদের 6টা 1, তারপরে হচ্ছে 0 0। এই হচ্ছে যোগফলটা। তুমি যেভাবেই করো, যে পদ্ধতিতেই করো, এটা 100% রাইট। বাট একটা বিষয় তুমি মনে রাখবা, সেটা হচ্ছে তুমি যদি একটা ফরম্যাট মনে রাখতে পারো, তাহলে জিনিসটা তোমার জন্য অনেক ইজি হবে। যখনই মোড বলবে তখন কি করবা? ডেসিমেলে নিয়ে আসবা। ডেসিমেলে নিয়ে আসার পর যোগ করবা, যোগ করার পর যেখানে যেতে বলবে সেই সংখ্যা পদ্ধতিতে চলে যাবা। এই হচ্ছে আমাদের মূলত যেই আমাদের ঢাকা বোর্ড 24-এর কোশ্চেনটা, তুলনামূলক অনেকটা ইজিই হয়েছিল কোশ্চেনটা, এই 24-এর কোশ্চেনটার সমাধান। তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটা বোর্ড কোশ্চেনের সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।